ডুবতে বসেছে দেশের 20টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, 7টির খেলাপি ঋণ প্রায় শতভাগ। বৈচিত্র্য আনতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর এখনই লাগাম টানার পরামর্শ। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করে বিপাকে ব্যবসায়ীরা। শুল্ক জটিলতায় 5 দিন ধরে খালাসের অপেক্ষায় 2700 মেট্রিক টন। শুল্ক প্রত্যাহার দাবি। চট্টগ্রামের 21টি বেসরকারি অফডকে ট্যারিফ বাড়ানোয় বছরে খরচ বাড়বে 1000 কোটি টাকা। দ্রুত প্রত্যাহার চায় শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও বিজিএমইএ। বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে প্রতি বছরই ঘটছে ট্রলার ডুবি। জেলেদের উদ্ধারে নেই কার্যকর উদ্যোগ। নিখোঁজের তালিকা লম্বা হলেও সঠিক পরিসংখ্যানের অভাব। এবং ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিল করল ওয়াশিংটন। অনিশ্চয়তায় নতুন শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। চাপে করুণ দশায় ব্যাংক বহির্ভূত 20টি আর্থিক প্রতিষ্ঠানের। 7টির খেলাপি ঋণের পরিমাণ 95 থেকে প্রায় শতভাগ, আর 52.5 থেকে প্রায় 83% বোঝা টানছে আরও 13টি আর্থিক প্রতিষ্ঠান। অনিয়মে জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মার্চ বা বন্ধ করার আগে 20টি আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসেছে জবাবও। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। ব্যাংক না হলেও ব্যাংকের মতোই গ্রাহকের আমানত সংগ্রহ করে ঋণ বিতরণ করে দেশে ব্যাংক বহির্ভূত এমন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে 35টি। কিন্তু নানা অনিয়ম আর দুর্নীতিতে ডুবতে বসেছে বেশিরভাগ। বাংলাদেশ ব্যাংকের তথ্য, এই খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 27,189 কোটি টাকা। গেল 3 মাসে বেড়েছে 2,100 কোটি টাকা। এর মধ্যে ফার ইস্ট, বিআইএফসি, ইউনিয়ন ক্যাপিটাল এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিতরণ করা ঋণের 95% বেশি উঠেছে খেলাপির তালিকায়। এর বাইরে আরও 13 প্রতিষ্ঠানের অবস্থা নাজুক। তাদের দেয়া ঋণের 52 থেকে 82% বেশি হয়েছে খেলাপি। অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে আর ব্যাংকিং ব্যবস্থায় বৈচিত্র্য আনতে ব্যর্থ এসব প্রতিষ্ঠানের লাগাম টানার পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের। ব্যাংকিং মার্কেটে যেহেতু আর নতুন লাইসেন্স দেওয়া সুবিধা না, সেজন্য এই সমস্ত লুটেরাদের লাইসেন্স দেওয়া হয়েছে আপনার নন ব্যাংক। এরা নন ব্যাংক থেকেও টাকা পয়সা মারছে। যারা নাকি ফাইন্যান্সিয়ালি সাউন্ড আছে, যার ক্যাপিটাল ভালো, লিকুইডিটি ভালো, যার এনপিএল কম, এই ধরনের 2-3টা রেখে বাকি সবগুলো এক্সিট পলিসিতে ফেলে দেওয়া উচিত বা এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ বা মার্জ করা হবে না, সেই ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠির জবাবও এসেছে। বর্তমানে চলছে তথ্য যাচাইয়ের কাজ। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আবেগী কথাবার্তা চলবে না, তাকে বিভিন্ন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বোঝাতে হবে যে এই ফিগারের কারণে আমার প্রতিষ্ঠান চলমান থাকবে, বন্ধ করা উচিত হবে না। তো সেগুলো আবার আমরা আমাদের ছাঁচে ফেলে দেখব ফিনান্সিয়াল ইন্ডিকেটরগুলির যে অবনতি ঘটেছে আগামী 5 বছরের মধ্যে এখান থেকে আমি উত্তরণ করতে পারবো। এখন সেই 5 বছরটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল কিনা, বা 5 বছর সময় যদি দেওয়া হয় সত্যিকার অর্থে 5 বছরে সে এই অবস্থা থেকে উত্তরণ করতে পারবে কিনা, সেটাও তো আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, এর আগে গেল ডিসেম্বরে 35 নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ছিল 25,089 কোটি টাকা, যা এই খাতের বিতরণ করা মোট ঋণের 33.25%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম। খেলাপি ঋণ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছে কোম্পানি আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে ব্যাংক বহির্ভূত ব্যাংকগুলোতেও খেলাপি ঋণের পরিমাণ, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন বাড়ছে। এর পেছনে মূল কারণ কি হতে পারে? খেলাপি ঋণ বাড়ছে। জি, আমি আগেও কয়েকটা জায়গায় বলেছি যে আমাদের দেশে যে প্রচলিত আইন আছে, আইনের আসলে সঠিক প্রয়োগটা হচ্ছে না। দ্য ল ইজ ভেরি মাচ দেয়ার,
কিন্তু আমরা যখন এটাকে কমপ্লায়েন্সের ব্যাপারে যাচ্ছি, আমরা এগুলোকে ইগনোর করে যাচ্ছি। এবং বিশেষ করে এই যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যারা আছে, তারা ব্যাংকের সাথে কম্পিটিশনে বা প্রতিযোগিতায় যেতে গিয়ে তারা যেভাবে করে অনেক সময় তারা ডিপোজিট নিচ্ছে উইদাউট, আমাদের অনেকের দেখা যাচ্ছে ট্যাক্স ফাইল নাই। তো ওনারা দে মেক আপ সাম, ওনাদের নিজস্ব কিছু পলিসি ওনারা আইনের মতো করে চালিয়ে দিচ্ছে। ধরেন ট্যাক্স ফাইল থাকলে এক ধরনের রেট দিচ্ছে, না থাকলে আরেক ধরনের রেট দিচ্ছে। তো শুরুতেই যখন ডিপোজিট দিয়ে এটা শুরু হয়, when competing with banking institutions, তারপরে হয় কি সেম জিনিস ওনারা করছেন উইদাউট ডিউ ডিলিজেন্স। ওনারা যে লোনগুলো ডিসবার্স করে দিচ্ছেন এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ওনাদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন বা ওনাদের সাথে যাদের একটু মোটামুটি সম্পর্ক ভালো, মানে আইনটাকে বাইপাস করে গিয়ে ওনারা এই ধরনের কাজগুলো করছেন। মেবি গুড ফেইথ হতে পারে, ব্যাড ফেইথ হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু আইনের টোটাল যে কমপ্লায়েন্সটা ওইটাকে ওনারা ফলো না করে ওনারা যখন এগুলো করছেন, তখনই এই খেলাপি ঋণের পরিমাণটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। ব্যাংকিং সেক্টরেও আছে, তবে ব্যাংকিং সেক্টরে কিছুটা ডাইরেক্ট রেগুলেটিভ বডির কারণে কিছুটা ওনারা মেনটেন করতে হচ্ছে, বাট এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো ওনারা আসলে আহ, যেভাবে এগুলো পরিচালিত হচ্ছে এগুলোর ব্যাপারে আরো কঠোর মনিটরিং দরকার, এবং এগুলোকে আরো স্ট্রিমলাইন করে একটা আরো গাইডলাইন্স দিয়ে এগুলোকে আরো রেজিমেন্টেশনের ভিতরে আনা দরকার। কারণ এইসব ইনস্টিটিউশন ম্যাক্সিমামই যেভাবে করে ঋণগুলো ওনারা ডিসবার্স করছেন সেগুলোর মধ্যে কিন্তু আমাদের প্রচলিত আইনের অনেকগুলো কমপ্লায়েন্স ওনারা মানছেন না, বা ওগুলোকে বাইপাস করে চলে যাচ্ছেন, বা ওগুলোকে পেন্ডিং রেখে দিচ্ছেন। যেই কারণেই এই মানে কিছু আপনি বললেন যে অলমোস্ট শতভাগ কিছু কিছু জায়গায় আহ, ঋণ খেলাপির যে ইস্যুটা আছে, এবং আরো দেখা যাচ্ছে যে এইসব প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা উদ্যোক্তা আছেন বা ডাইরেক্টর আছেন, তারাও কোনো না কোনো ভাবে আইন বহির্ভূত ভাবেই বা অনৈতিক ভাবেই এখান থেকে এইসব লোনের ব্যাপারে ওনারা ইনভলভ হয়ে যাচ্ছেন। কিছু কিছু তদন্তে এসছে, যেগুলো আমরা জানতে পেরেছি, হয়তো আরো আসবে। তো মূল বিষয়টা হচ্ছে আইন যা আছে এটাকে আসলে প্রয়োগ করতে হবে, এবং প্রয়োগ করে এগুলোকে মনিটরিং এর মাধ্যমে দেখতে হবে যে আসলে ঠিক মতো আইনগুলো প্রয়োগ করা হচ্ছে কি হচ্ছে না। যেমনটা আপনি বলছিলেন যে এর পেছনে মূল কারণ আইনের ব্যত্যয় ঘটা। আইনের লোক আসলে এক্ষেত্রে কেমন ভূমিকা পালন করছে? আসলে যে আমি সবসময় বলি যে রেগুলেটরি বডি যারা, তারা যদি এগুলাকে স্ট্রিক্ট মনিটরিং এর মধ্যে না রাখে এবং ওনারা যদি এগুলোর ব্যাপারে একটু উদাসীন হয়, যারা আমানতকারী তাদের পুরো ইনভেস্টমেন্টটা কিন্তু মানে 100% হুমকির সম্মুখীন হয়ে যায়। তো আমার মনে হয় যারা রেগুলেটরি বডি আছেন, যারা মনিটরিং বডি আছেন, তারা আরো ভিজিলেন্ট হওয়া দরকার, এবং ওনাদের মধ্যেও আহ, এই ইন্টিগ্রিটিটা থাকা দরকার, যেন এই ধরনের কর্মকাণ্ডগুলো বারবার না হয়। কারণ এগুলো কিন্তু রিপিটেড অফেন্ডারই আমি বলতে পারি, যে এগুলো বারবার হচ্ছে, এমন না একবার হয়েছে আর হয়নি। এই এই অফেন্স গুলো কিন্তু বারবার রিপিটেড হচ্ছে। যে যখন কোনো অপরাধ বারবার সংগঠিত হয় বা আবার রিপিট হয়, তখন দুটা জিনিস, একটা হলো আমাদের যে সাইকোলজি, ইটস আ প্রবলেম বিকজ উই আর বিকামিং আ রিপিটেড অফেন্ডার। একটা জিনিস, আমরা বারবার আইন ভঙ্গ করছি বা আইনের তোয়াক্কা করছি না। এবং আরেকটা জিনিস প্রমাণ করে যে এইগুলো মনিটর করার জন্য আমাদের যে সংস্থাগুলো আছে, তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছে না। তারা যদি তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতো তাহলে অনেক আগেই এগুলো লাগাম টানা যেত। দেখা যাচ্ছে আমি খুব সরাসরি বলি যে বিভিন্ন সময় যারা কোনো পজিশনে থাকছেন, এটা সরকারের হতে পারে বা এইসব সেক্টরে যারা প্রভাবশালী লোকজন থাকছেন, তারাই এই জিনিসটাকে ম্যানিপুলেট করেন, এবং তারাই আইনের তোয়াক্কা না করে আইন বহির্ভূত ভাবে বিভিন্ন সময় অনেক ডকুমেন্টেশন পেন্ডিং রেখে বা ওয়েটিং না করেই বা সঠিক আইনি পরামর্শ না নিয়ে ওনারা এই লোনগুলো ডিসবার্সমেন্টের জন্য চলে যান, বা স্যাংশন করে দেন এবং ডিসবার্সমেন্টও করে দেন। যার কারণে ওই ডকুমেন্টেশন শক্ত না থাকার কারণেই এইগুলো খেলাপি ঋণে পরিণত হয়। এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে সিকিউরিটি গুলো দেওয়া হচ্ছে, ভেরি আনফর্চুনেটলি কোলাটারাল গুলো যেগুলো দেওয়া হচ্ছে এগুলার সাথে ওই লোনের যে ভ্যালুয়েশন হয় এগুলোর কোনো সম্পর্কই থাকে না, মানে ভেরি ইনফ্লেটেড। তো এইসব জিনিস আসলে মনিটরিং না করলে আইনের উপর শুধু রিলাই করে থাকলে হবে না। আইন যখন থাকবে তার এক্সিকিউশন থাকতে হবে, তার মনিটরিং থাকতে হবে। এই সবকিছু মিলিয়ে যদি আমরা এটাকে লাগাম না ধরে থাকতে পারি, তাহলে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সহ নন ফিনান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো কিন্তু মারাত্মক হুমকির সম্মুখীন হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশে যারা
আহ, ছোট আমানতকারী আছেন তাদের সকল বা সারা জীবনের পুঁজিটাই কিন্তু খুব রিস্কের মধ্যে পড়ে যাবে। এবং আহ, যেমন আপনি বলছেন একটা ব্যাংক মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যদি 20টার মতো ইনস্টিটিউশনে যদি থাকে যে ওনাদের ইয়ে নেই, আহ, ঋণ খেলাপির ইয়েতে ওনারা পড়ে যাচ্ছেন, বা ওনারা ডিফল্ট রেট ইজ 100%, ইট ইজ ভেরি অ্যালার্মিং। আমার মনে হয় ইট ইজ হাই টাইম যে আসলে এই টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা এবং স্ট্রিক্ট মনিটরিং সেল করে দেওয়া, যাতে আলাদা আলাদা করে ব্যাংকিং ইনস্টিটিউশন এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোকে রেগুলেটরি বডি খুব ভালোভাবে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে এবং তাদের কর্মকাণ্ড তারা পর্যবেক্ষণ করতে পারে। দরকার হলে ইনিশিয়ালি এখন যে অবস্থা আছে এটার জন্য একটা স্পেশাল মনিটরিং টিম করে কেন ডিফল্ট হলো বা কিভাবে এগুলো রিকভার করা যায় সেজন্য তারা ব্যবস্থা নিতে পারে। মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছ থেকে জেনে নিতে চাই, ব্যাংক খাতের সংস্কার নিয়ে সরকারের অনেক রকম আলোচনা আমরা শুনতে পাই, কিন্তু এই খাতের সংস্কার নিয়ে আসলে সরকার কতটুকু তৎপর? আমি আবারও বলি, ধরেন এখন যে এটা গভর্নমেন্ট আছে এটা ইন্টারিম গভর্নমেন্ট এবং ওনাদের যে লোকবল চালানো দরকার দেশ পরিচালনার জন্য, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেজারি বেঞ্চ বা আমরা উপদেষ্টা মন্ডলী যদি বলি তাদের সংখ্যা খুবই কম। তো তারা আসলে বারবার চেষ্টা করছেন হয়তো, কিন্তু ফার্স্ট অফ অল ল্যাক অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ল্যাক অফ ম্যান পাওয়ার, আই থিঙ্ক দে আর সাফারিং ফ্রম বোথ। ওনারা যেভাবে মনিটরিং করা দরকার বা যেভাবে ইনভেস্টিগেশন করা দরকার, এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসে কিন্তু অনেক ধরনের বড় বড় দুর্নীতির কথা ঘটেছে, যেগুলো এখনো কিন্তু সার্ফেস আসে না, হয়তো ব্যাংকের গুলো আসছে। আমার মনে হয় ব্যাংকিং সেক্টরে যে ওনারা দৃষ্টি দিয়েছেন, যেভাবে করে এটাকে মনিটর করার চেষ্টা করছেন বা এগুলোর ব্যাপারে স্টেপ নিচ্ছেন, আমার মনে হয় ইকুয়ালি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোর ব্যাপারেও ওনাদেরকে আরো ভিজিলেন্ট হওয়া দরকার এবং এগুলোর ব্যাপারে আরো উদ্যোগী হওয়া দরকার। কারণ আপনি জানেন বিভিন্ন সময়ে বাংলাদেশের যে এখনো আমাদের জাতিগতভাবে যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটাই বলি না কেন, আমরা এখনো মনে হয় যে এটা খুব অপ্রয়োজনীয় বা এগুলো আমরা অ্যাভয়েড করতে চাই। তো অ্যাভয়েড করতে গেলে যেটা হয়, আমাদের আমানত গুলো যে ছোটখাটো আমানত আছে এগুলো আমরা ব্যাংকে না রেখে এই ধরনের প্রতিষ্ঠানে রাখার চেষ্টা করি। এই শুরুটা এখান থেকেই হয় এবং এইগুলো যেহেতু রেগুলেটরি বডি খুব একটা মনিটর করছে না এবং অতীতেও করেনি, সেজন্য তারা এগুলো শুরু নিয়ে পরবর্তীতে এই আমানতকারীদের টাকাটাই তারা বাইরে বিনিয়োগ করছে। এবং আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে পরিমাণ ডিপোজিট থাকা দরকার ট্রেজারি ব্যাংকের সাথে, অতটুকু কিন্তু অনেকগুলো ম্যাক্সিমাম না থাকার কথা। দে হ্যাভ এক্সস্টেড। তো জনাব মীর এই মোহাম্মদ জিনিসগুলো হেলালুদ্দিন, আসলে আপনাকে স্ট্রিক্ট অসংখ্য মনিটরিং মধ্যে ধন্যবাদ ফেলা আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। ঋণ খেলাপের বিষয় নিয়ে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এবার বন্দর বাণিজ্যের খবর। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করে বিপাকে ব্যবসায়ীরা। শুল্ক জটিলতায় 5 দিন ধরে খালাসের অপেক্ষায় 2700 টন চাল। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। বন্দরে 61টি ট্রাক, চাল বোঝাই ট্রাক বন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যে চালগুলো প্রায় 4 দিন ধরে কিন্তু খালাস করতে পারছেন না আমদানিকারক ব্যবসায়ীরা। আপনি জানেন যে ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে সরকার 242 জন আমদানিকারককে 5 লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়, যেটা 2024 সালে নভেম্বর মাসে যে শুল্ক 2% শুল্কতে যে চাল আমদানি হয়েছিল, একইভাবে চালগুলো আমদানি হবে এই আশায় ব্যবসায়ীরা চাল ভারত থেকে 12 আগস্ট চালগুলো বাংলাদেশে আমদানি করার পরে চালগুলো কিন্তু আজ পর্যন্ত কিন্তু শুল্ক জটিলতা, শুল্ক কত ডলারে বা কত শুল্কে চালগুলো ছাড় হবে এই আজ পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত তারা জানতে পারেনি, যার কারণে চাল বোঝাই ট্রাকগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এতে করে আমদানিকারক ব্যবসায়ীরা কিন্তু প্রতিনিয়ত তাদের যে ডেমারেজ যে লোকসান, সেটা কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু লোকসানের চিন্তা করছেন এবং প্রতিনিয়ত তারা আমদানিকারকদের প্রতিনিধি সিএনএফ এজেন্ট তারা কাস্টমের সাথে প্রতিদিন তারা খোঁজ খবর রাখছেন। তারা
কিন্তু বেশ একটা অনিশ্চয়তার মধ্যে বর্তমানে তারা বলছেন যে সরকার যদি চালগুলো কত ডলারে বা কত অ্যাসেসমেন্ট হবে বা কততে চালগুলো বা ডিউটি হবে এটা কিন্তু না জানলে তারা হয়তো খালাস করতে পারছেন না। আমি আমদানিকারকের সাথে কথা বলেছিলাম, আমদানিকারক ব্যবসায়ী বলছেন বর্তমানে কাস্টমস হারবারে যে 63.5% যে শুল্ক আছে সেই শুল্কে যদি চালগুলো খালাস করে তাহলে প্রতি কেজি চালের ডিউটি দিতে হবে আমদানিকারককে 40 টাকা। সব মিলে দেখা যাচ্ছে প্রতি কেজি চাল তাদেরকে বিক্রি করতে হবে কিন্তু 90 থেকে 95 টাকা কেজি চাল বিক্রি করতে হবে। তাছাড়া ভারতের অভ্যন্তরে কিন্তু লোডিং অবস্থায় কিন্তু বেশ কিছু চাল বোঝার ট্রাক দাঁড়িয়ে আছে। তো হিলি স্থলবন্দরে চাল খালাস নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। 21টি বেসরকারি অফডকে ট্যারিফ বাড়ানো নিয়ে বিগডার সঙ্গে বিজিএমইএ শিপিং অ্যাসোসিয়েশনের টক অব ওয়ার শুরু হয়েছে। কোনো রকম আলোচনা ছাড়াই 30 থেকে 63% ট্যারিফ বাড়ানোর অভিযোগ জানিয়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চিঠি দিয়েছেন তারা। এতে বছরে 1000 কোটি টাকার বেশি খরচ বাড়বে বলে দাবি তাদের। অপরদিকে ডলারের সঙ্গে টাকার দরের তারতম্যের কারণে ট্যারিফ বাড়ানো থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে বিগডা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগামী 1 সেপ্টেম্বর থেকে সব ধরনের সেবার ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 21টি বেসরকারি অফডক। তবে প্রকারভেদে 30 থেকে 63% ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে চিঠি দিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন। অফডকে যদি ট্যারিফ বাড়ে সবগুলো কিন্তু একটা ইমপ্যাক্ট কিন্তু আমার দেশের অর্থনীতির উপর পড়বে। দেশের আমদানি বাণিজ্যের 68 ধরনের পণ্য ডেলিভারি হয় বেসরকারি 21টি অফডকে। একই সাথে রপ্তানির 93% জাহাজীকরণও সম্পন্ন হয়। তবে বর্তমান যে ট্যারিফ বাড়ানো হচ্ছে তাতে ক্ষতিগ্রস্ত হবে বিজিএমইএ, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বাফা এবং একই সাথে সিএনএফ এজেন্ট। নতুন ট্যারিফ কার্যকর হলে বছরে খরচ বাড়বে অন্তত 1000 কোটি টাকা। আর তাই ট্যারিফ নিয়ে আপত্তি রয়েছে বিজিএমইএর। সার্ভিসটা ডেভেলপ না করে হঠাৎ করে বৃদ্ধির জন্য ওরা একটা পায়তারা করছে। আমরা চাই এটা টাস্কফোর্স করে যৌথভাবে এটার একটা ন্যায় নির্ধারণ করা হোক। ট্যারিফ না বাড়ানোর আবেদন সম্বলিত চিঠি পেল নিজেদের সিদ্ধান্ত এখনও অনড় অবস্থানে রয়েছে বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগডা। ইউএস ডলারের এগেনস্টে টাকার যে ডিভ্যালুয়েশন হয়েছে সেটা প্রায় 55%-এর অধিক। সুতরাং বেসরকারি অফডকগুলো কিন্তু বিভিন্ন খাতেই তাদের মাসুলগুলো আগের মতো পাচ্ছে না। এদিকে বিগডার ট্যারিফের বিরুদ্ধে অবস্থান নিয়ে অংশীজনরা যেমন বন্দরে দ্বারস্থ হয়েছে ঠিক তেমনি নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বন্দরকে চিঠি দিয়েছে বিগডা। আমরা যেটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যেটা বলতে চাই, এটা দুপক্ষের মধ্যেই একটা সমঝোতার ভিত্তিতে এই চার্জটা যৌক্তিকভাবে নির্ধারণ হওয়া উচিত। সবশেষ 2021 সালে তেলের মূল্য বেড়ে যাওয়ার অজুহাতে 23% হারে ট্যারিফ বাড়িয়েছিল এই অফডকগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়। বিস্তারিত জানাতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। যেমনটা দেখতে পাচ্ছি আমরা যে আজকের 3টি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসই এক্স ইন্ডেক্সের 23 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5424 পয়েন্টে এবং ডিএসই এস ইন্ডেক্সের 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1183 পয়েন্টে এবং ডিএস 30 ইন্ডেক্স 8 পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে 2103 পয়েন্টে। এবং আজ যতটি কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে শেয়ার বেড়েছে 261টি কোম্পানির, শেয়ার কমেছে 71টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 61টি কোম্পানির। আর আজ সর্বমোট লেনদেন হয়েছে 388 কোটি টাকা। তারপর এখন যদি দেখি সিটি ব্যাংকের বর্তমান শেয়ার মূল্য 24 টাকা 80 পয়সা এবং এটির সর্বোচ্চ শেয়ার মূল্য ছিল 25 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল 24 টাকা 80 পয়সা। তারপর বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটির বর্তমান শেয়ার মূল্য 119 টাকা 70 পয়সা। আজ এটির সর্বোচ্চ শেয়ার মূল্য ছিল 121 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন শেয়ার মূল্য ছিল 118 টাকা 50 পয়সা।
এবং বেক্সিমকো ফার্মা এটির বর্তমান শেয়ার মূল্য 122 টাকা 80 পয়সা। এটির সর্বোচ্চ শেয়ার মূল্য ছিল 124 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন ছিল 121 টাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে প্রতি বছরই ঘুরছে ট্রলার ডুবি, নিখোঁজ হচ্ছেন শত শত জেলে। কর্মক্ষম সদস্য হারিয়ে দিশেহারা অসংখ্য পরিবার, কিন্তু জেলেদের উদ্ধারে এখনও গড়ে ওঠেনি কার্যকর কোনো উদ্যোগ। প্রতি বছর নিখোঁজের তালিকা লম্বা হলেও সঠিক পরিসংখ্যান নেই সংশ্লিষ্ট কোনো দফতরের কাছে। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পেটের দায়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন ৬২ বছর বয়সী নজরুল ইসলাম। গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১৫ জেলেসহ ডুবে যায় তাদের ট্রলার। এক সপ্তাহ পর ১ আগস্ট কুয়াকাটা সৈকতে ভেসে আসে তার নিথর দেহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা নজরুলের স্বজনরা। প্রতিবেশীর দেয়া চাল ডাল আর সামান্য সহায়তায় চলছে তাদের সংসার। এখন পর্যন্ত আমার সংসারটা চালাইতে আছে আমার গ্রামবাসীর লোকেরা। আমরা যে সময় কি অবস্থা আছি তা একটু খোঁজ নেয় না। পটুয়াখালী, ভোলা ও বরগুনার উপকূলে এমন হাজারো জেলে পরিবারের একই অবস্থা। প্রতি বছর গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে প্রাণ হারান অসংখ্য জেলে। সিঙ্গেল উঠে বা বন্যা আসে, আমাকে জানার নিরাপত্তা নাই। আমাদের অনেক ভাই, অনেক বন্ধু নিখোঁজ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন জোড়াতালির ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরেন অনেক জেলে। বেশিরভাগ নৌযানে নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা লাইফ বয়া। তাই সরকারি বেসরকারি উদ্যোগে জেলেদের প্রশিক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা। যে সমস্ত জেলেরা ডেড বডি ফিরে আসে বা হারিয়ে যায় তাদেরকে সরকারি পর্যায় থেকে বা বেসরকারি পর্যায় থেকে তাদের পরিবারের নিরাপত্তা দেওয়া, আর্থিক সহায়তা সহ এগুলোর আওতায় আনতে হবে। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৭ লাখ। এদের মধ্যে কেউ সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হলে তাদের পরিবারকে ৫০,০০০ টাকা অনুদান দেওয়া হয়। যদি কোনো জেলে পরিবার আমাদের এরকম করে বিপদগ্রস্ত হয় এবং মারা যায়, তাদের জন্য কিন্তু আমরা ৫০,০০০ টাকা করে অনুদান দিয়ে থাকি। প্রতি বছর বঙ্গোপসাগরে নিখোঁজ হয় হাজারো জেলে, কিন্তু সঠিক পরিসংখ্যান নেই মৎস্য বিভাগের কাছেও। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে মাছ তুলে এনে দেশের মানুষের আমিষের চাহিদা যারা যোগান দিতেন, তাদের অনেকেই ফিরতে পারেননি ঘরে। শুধু অপেক্ষা, হতাশা আর বুকফাটা হাজারি হয়ে গেছে উপকূলের অনেক জেলে পরিবারের নিয়তি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সময়ের বাণিজ্য। গ্রাহকের ডিজিটাল লেনদেনে আরও স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা বাড়াতে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ যৌথভাবে সেবা দেওয়ার লক্ষ্যে চুক্তি করেছে। এই চুক্তির আওতায় বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকে ডিপিএস খোলা, ফান্ড ট্রান্সফার, অ্যাপ থেকেই সরাসরি ১০ লাখ মার্চেন্ট পয়েন্ট পেমেন্ট করে কেনাকাটার সুযোগ, এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের দিনরাত ২৪ ঘন্টা স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনা সহ নানান সেবা চালু হতে যাচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ক্লাবের ২০তম বার্ষিকী উদযাপনের উপলক্ষে দ্য গ্লোরি অফ বিইউএফসি এর আয়োজন করে ক্লাবটি। রোববার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজন করা হয়। এতে উৎসবে সিনেমাটি প্রদর্শনের পাশাপাশি কথোপকথন, সেলিব্রিটি টক শো এরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিন। এছাড়া রিল মেকিং প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। আমি যখন বলছিলাম যে আপনার সাথে আমার আজকে বিশ্ববাজারে হঠাৎ করে নিম্নমুখী ক্রিপ্টোকারেন্সির দাম। মাস ব্যবধানে বিটকয়েনের দাম কমেছে ১.৫% বেশি। একদিনের দাম কমেছে ইথার, বাইন্যান্স ও সোলানারও।
বিশ্ববাজারে হঠাৎ করেই নিম্নমুখী ক্রিপ্টো জগতের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম। বর্তমানে এক একটি ভার্চুয়াল মুদ্রা বেচাকেনা হচ্ছে $1,15,944, যা সপ্তাহ ব্যবধানে 2.33% এবং মাস ব্যবধানে কমেছে 1.68%। দাম কমেছে আরেক জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথারেরও। একদিনের ব্যবধানে $109 কমে বর্তমানে প্রতিটি ইথার বিক্রি হচ্ছে $4,362.30। তবে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 3.4%। নিম্নমুখী বাইন্যান্সের দামও একদিনে $13 কমে প্রতিটি বাইন্যান্স মুদ্রা বিক্রি হচ্ছে $842। তবে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 4.73%। এদিকে ক্রিপ্টো জগতে জনপ্রিয় হয়ে ওঠা সোলানার দাম একদিনে কমেছে 3.46%। বর্তমানে প্রতিটি সোলানা বেচাকেনা হচ্ছে $185। অন্তরা সেন, সময় সংবাদ। বাণিজ্য। ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে উত্তেজনা বাড়ছেই। এবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিল করেছে ওয়াশিংটন। ভারতীয় গণমাধ্যম বলছে এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা আটকে গেছে। এতে অনিশ্চয়তায় পড়েছে নতুন করে আরোপিত শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা। ট্রাম্প পুতিনের বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরোপিত শুল্কের হার আরও বাড়তে পারে বলে সম্প্রতি হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র। এর জবাবে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের কৃষকের স্বার্থে কোনো আপোষ করবে না নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের একদিন পর দেশটিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সফর স্থগিত করেছে ওয়াশিংটন। চলতি মাসের 25 থেকে 29 আগস্ট নয়াদিল্লি সফরের কথা ছিল মার্কিন ওই প্রতিনিধি দলের। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার 6ষ্ঠ দফা বৈঠক আপাতত স্থগিত হয়েছে। এর ফলে 27 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত শুল্ক প্রত্যাহার নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ওয়াশিংটনের কূটনৈতিক মহল বলছে, এক সময় দুই পক্ষই চুক্তির খুব কাছাকাছি ছিল, কিন্তু মোদি ট্রাম্প সরাসরি যোগাযোগ না করায় সেই আলোচনা থমকে যায়। মার্কিন কর্মকর্তাদের মতে ভারত থেকে বড় ধরনের ছাড় বা প্রতিশ্রুতি আশা করেছিলেন ট্রাম্প, কিন্তু ভারত নিজেদের কড়া অবস্থান থেকে সরতে চায়নি। এর আগে প্রথম দফায় ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরু থেকে, যা কার্যকর হয়েছে। পরবর্তীতে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে দেশটির পণ্যে আরও 25% শুল্ক বাড়িয়ে 50% করে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যা দেয় নয়াদিল্লি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইতালি ও ইউরোপ জুড়ে চলছে মধ্য আগস্টে গ্রীষ্মকালীন ছুটি। অসংখ্য পর্যটকের ভিড়ে মুখরিত ইতালির সবগুলো পর্যটন কেন্দ্র। এবারের ছুটিতে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যাও। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। ইতালিতে গ্রীষ্মকালীন ছুটি মানে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। সারা বছরের ক্লান্তি ভুলে পরিবার পরিজন নিয়ে এসব পর্যটন কেন্দ্রে ঘুরতে যান দেশ বিদেশের পর্যটকরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নান্দনিক সৌন্দর্যের ভেনিস, ফ্লোরেন্স, মিলান, রোম ও নেপোলি সহ গুরুত্বপূর্ণ সব পর্যটন কেন্দ্রে ভিড় জমান লাখ লাখ পর্যটক। ছুটিতে দল বেঁধে ও পরিবার নিয়ে এক দেশ থেকে অন্য দেশ, এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। আনন্দে পরিবারের সঙ্গে এই দিনগুলো কাটাচ্ছেন তারা। ইতালিতে ঘুরতে আসছি। ইতালিতে শুধু পর্যটক আর পর্যটক, যেদিকে তাকাই শুধু পর্যটক। অন্যান্য দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসছে মানুষ। পর্যটকের সমাহার এই ইতালিতে। ইতালির ভেনিসে সকল বাংলাদেশি এবং প্রবাসীরা বিভিন্ন দেশে ঘুরতে যায়। পুরা ভেনিসে এবং ইতালিতেই টুরিস্ট আসে, তার মধ্যে অনেক বাংলাদেশি এই বছর দেখা যাচ্ছে। ইতালিতে 15 আগস্টকে বলা হয় ফের আগস্ট। এই সময় প্রতি বছর ইতালি ও ইউরোপের দেশগুলোর সরকারি বেসরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানাগুলোতে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়। তবে পর্যটন নির্ভর ও গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত থাকে। অসংখ্য পর্যটকের ভিড়ে এবছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশি প্রবাসী পর্যটকদের সংখ্যা। সময় সংবাদ, ইতালি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের জন্য প্রকৃতির একটা উপহার। এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই, এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর দান, আমরা ধরে নিয়ে আসছেন, খাবার বেলায় উৎসাহ পাই।
আরো খেতে চাই। যেটা ফরিদা খুব সুন্দরভাবে বলল এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্মম, নির্দয়। সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল, শুধু একটা খাবারের কথা। তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব। এত বড় একটা আনন্দের দিন, এত বড় একটা আনন্দের দিন। যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল। সরাসরি যুক্ত ছিলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এ ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।